এটা কেউ বলো, কেউ বলো। অশোক কুমার দাদা সাহেব ফালকে সব কবে পেয়েছিলেন? 1988 না 89? কোনটা? 1988। তাহলে একটু আগে আলোচনা করলাম 1989 সালে। যদি ওটা সবকিছু আলোচনা, 1989 সালে একটা ঘটনা বলে দিলাম, কি বললাম বললো তো? কারো মনে আছে? ওই বয়সের কথা বলতে গিয়ে বলেছিলাম। আরে যেখানে 30, 25, 21, 18 বয়স নিয়ে 1989 সালে কি হয়েছিল? ইয়ে, ভোটদানের বয়সটা 21 থেকে কমিয়ে 18 বছর। ওটা কততম সংবিধান সংশোধন ছিল? 61তম সংবিধান। ঠিক। তাহলে এটা অশোক কুমার হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তোমরা একটা জিনিস বলো, এখনো পর্যন্ত সব থেকে শেষ দাদা সাহেব ফালকে পুরস্কারটা কে পেয়েছিল? সর্বশেষ? রাজা সর্বশেষ বলেছি, মানে কিছুদিন আগে দেওয়া হয়েছে এরকম একটা ব্যাপার আছে। তো কে? বাস্তব নলেজ ক্রিয়েট করো। মোহনলাল 2023 সালে দাদা সাহেব সাউথের হিরো। আর 2022 সালে, এটা বলো, আমাদের সবার পরিচিত। হুম। মিঠুন, মিঠুন চক্রবর্তী। জাস্ট, ঠিক আছে, পরের স্লাইডে যাচ্ছি। এটা করো, কে কে পারবে করো। আচ্ছা, আগে ছবিটা এঁকে আমাকে পাঠাও, দেখি কজন ছবিটা ঠিকঠাক আঁকতে। তাহলে সঠিক উত্তরটা আমরা পেয়ে গেলাম পুষ্পলতার কাছ থেকে। না, সুহাস ছবিটা হয়নি ঠিকঠাক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এই দেখো পুষ্পলতার এটা দেখো সবাই। হ্যাঁ, অনিমাও ঠিক করেছো, কিন্তু পুষ্পলতা যেহেতু প্রথমে করেছে তো, তাহলে পুষ্পলতার ছবিটা দেখো। আচ্ছা, একটা জিনিস, জিকে বা ম্যাথ এখন চলছে তো, যেরকম কোশ্চেন চলুক, 22 তারিখ থেকে যারা পেড কোর্সে আছো, হ্যাঁ, আমাদের সিস্টেমেটিক ওয়েতেই পড়বো, ঠিক আছে। যারা হয়তো রেসপন্স করতে পারছো না, ডিমোটিভেট হওয়ার কিছু নেই, তোমরাও এগোবে। তবে আমি যেরকম বলবো সেরকম এগোবে, ঠিক আছে। আর আমি জিনিসটা ধরো এমন ভাবেই পড়ানো পছন্দ করি, আমি বলে দিচ্ছি। মানে ধরো, একটা পাকা বাড়ি তৈরি করতে হলে প্রথমে কি করতে হয়? ওখানে লিন্টন দিতে হয়, ওখানে খাঁচা অনেক কিছু করে, তারপরে বিল্ডিং কনস্ট্রাকশন তৈরি করা হয়। আর আমি তোমাদেরকে ভিতটা এমন ভাবেই তৈরি করতে চাইছি যে পরবর্তীকালে তোমরা যে পরীক্ষারই প্রিপারেশন নাও, তোমার এই ভিতটাকে কোনো দোষ দিতে পারবে না। এবারে আমাদের এই খুঁটিনাটি পড়ানো দেখলে অনেকে বলবে ডাব্লিউপি তে তো এত কিছু লাগে না, কিন্তু না। এবারে তুমি যখন এই পড়াশোনাটা যখন শর্টকাটে করতে যাও না, পড়াশোনার মধ্যে একটা আনন্দ থাকে, সেইটা তোমরা মিস করো। আর আনন্দ না পেলে তুমি কন্টিনিউ পড়াশোনা করতে পারবে না, ঠিক আছে। বেশি আর বলবো না, অঙ্কের দিকে আছে। আচ্ছা, আমার সাউন্ড লেখা সব ক্লিয়ার তো? দেখা যাচ্ছে তো, কোনো অসুবিধা নেই তো? ঠিক আছে। তাহলে প্রথমে দেখো কি বলেছে, আমরা একদম অঙ্কের মতো করে যাব। এবিসি ত্রিভুজের ও পরিবৃত্তের কেন্দ্র, তাহলে হচ্ছে এই যে ত্রিভুজ,
ত্রিভুজ আঁকার জন্য কিন্তু মাঝখানে কিছু কেন্দ্র লাগে না, কিন্তু এই যে পরিবৃত্ত বলেছে, পরিবৃত্ত মানে পরিধি বরাবর, এই যে এইটা হচ্ছে পরিবৃত্ত, এইটা হচ্ছে পরিবৃত্ত। দাঁড়াও আমি একটু ঠিক করে আনছি, দাঁড়াও। পরিবৃত্ত এই যে এখানে। আচ্ছা, কে বলতে পারবে ত্রিভুজের ভিতরে যে বৃত্তটা আঁকা হয় এটাকে কি বলা হয়? এই যে এটাকে একদম সঠিক, অন্তর্বৃত্ত বলে। ঠিক আছে, এই কনসেপ্টটা এখানে লাগছে না, কিন্তু জানলাম। আর যারা ম্যাথে উইক আছো, বলে রাখছি, 5 নয়, 6 থেকে 10 পর্যন্ত বইগুলো জোগাড় করে রাখুন। ওয়েস্ট বেঙ্গলের বোর্ডের যে বইগুলো আছে জোগাড় করে রাখুন। পিডিএফ অনলাইনে পাওয়া যায়, কোনো একটা জায়গা থেকে ওগুলা প্রিন্ট আউট বের করে নিয়ে চলে আসুন। মেদিনীপুরে দেখবে ইউনিভার্সিটির দিকে দোকান আছে, ওখানে কম পয়সায় করা যায়। অঙ্কটা ওই বই প্র্যাকটিস করে, তোমার অঙ্কটা 3টা হইতে শেখাবো বলেছি। যারা ইজিতে থাকবে ওরাকে যোগ বিয়োগ গুণ ভাগ গসাগুলো সব সরল কনসেপ্টের অঙ্ক দিয়ে ক্লিয়ার করাবো, চাকরির পরীক্ষার জন্য ক্লাস হবে। সুতরাং যাদের কাছে নেই, তোমরা ওই বইগুলো ধীরে ধীরে জোগাড় করা শুরু করো। আর জিকের ক্ষেত্রে সংবিধান প্রথমে শুরু করব, ছায়া প্রকাশনীর রাজীব শ্রাবণ। ঠিক আছে। আচ্ছা, সামনের বুধবার কিন্তু টেস্ট হবে। যা পড়ানো হয়েছে আজকে, গতদিন, প্রথম থেকে যা পড়ানো হয়েছে তার উপর পরীক্ষা হবে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন নামকরণ করব। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, অনেকে নতুন আছো, যে জায়গাটায় বুঝতে অসুবিধা হবে সেই জায়গাটাই জিজ্ঞেস করবে, স্যার এই জায়গাটা বুঝতে পারলাম। অঙ্কের শেষে গিয়ে বলো না স্যার পুরাটা বুঝতে পারিনি। আচ্ছা, এই যে এবিসি ত্রিভুজ এঁকেছি, পরিবৃত্ত করলাম চারিদিকে গিয়ে, মাঝখানে বৃত্ত আঁকার জন্য তো একটা কেন্দ্র দরকার, যেখানে কম্পাসটা আমরা দিই, এটা হচ্ছে ও। এইখান অব্দি কনসেপ্ট সবার ক্লিয়ার? অসুবিধা নেই তো কারো? গুড। এবার বলেছে বিএসি 50, তার মানে, আচ্ছা এইখানে আমাকে একটা জিনিস বলো, বিএসি বলছে, এই যে এখানে বিএসি বলা আছে, বিএসি, তাহলে এই কোনটা, এই কোনটা, না এই কোনটা, কোনটা? উপরেরটা কেন? তাহলে এই কোনটার নাম, এই কোনটার নাম দিতে গেলে আমরা কি দেবো তাহলে? এই কোনটা, এই কোনটা, এই কোনটার নাম এবিসি, আর এই পাশের কোনটা? এসিবি। আচ্ছা আমি একটু জোর করলাম, বিসিএ করা যাবে না? সিএ বি করা যাবে না? আচ্ছা, এই কোনটার নাম তাহলে কি? উপরের এই যে কোনটা, এই কোনটার নাম কি হতে পারে? এই যে এই কোনটা, বলো, বলো বলো বলো। বিএসসি সিএবি। কোণের নামকরণের ক্ষেত্রে দেখো, একটা কোণ তৈরি করার জন্য কি কি লাগে? দুটা বাহু লাগে, তাহলে একটা কোণ তৈরি হয়ে যায়। তাহলে এইখানে একটা নাম থাকে, এইখানে একটা নাম থাকে, এইখানে একটা নাম থাকে। তুমি এই দিক থেকেও দিতে পারো, এই দিক থেকেও দিতে পারো। যে শীর্ষবিন্দুতে বা যে বিন্দুতে কোণটা তৈরি হয় সেটা কিন্তু মাঝখানে থাকবে। বোঝা গেছে সবার? তাহলে এইখানে যখন এই যে বিএসি বলেছে, তার মানে এই কোণটাকে ইন্ডিকেট করছে, যেখানে এটা মাঝখানে আছে, তার মানে এই কোণটা হচ্ছে 50 ডিগ্রি। এটা সবার বোঝা গেল?
বাকিরা পরে যদি বুঝতে না পারে, দাঁড়াও, সংস্কৃতে তোমাদেরকে বকাবকি করবো, বাংলাতে না। তাহলে এইটা বলা আছে 50। তাহলে আমি অঙ্কের ক্ষেত্রে কি বলেছি, প্রথম দেখতে হবে যে আমার কি দেওয়া আছে। তাহলে আমার এইগুলা দেওয়া আছে। তাহলে ওটা যেহেতু এখানে কেন্দ্র, দাঁড়াও ওটা আমি লিখতে পারবো কিনা রে বাবা, আবার লিখতে পেরেছি। তাহলে এখানে ওই যে ওটা, এটা হচ্ছে কেন্দ্র। তাহলে আমাকে বলেছে ও বি সি। তাহলে ও বি সি, তার মানে আমার এই এই কোণটা চাইছে, তাই তো? এই কোণটা চাইছে তো, এই কোণটা চাইছে। এখন ব্যাপার হচ্ছে, কিছু কিছু সময় কিছু জিনিস করতে গেলে আনুষঙ্গিক কিছু জিনিস রাখতে হয়। তাহলে আমি সলভ করার জন্য ও সি কে এখানে যোগ করে দেবো। ঠিক আছে, আমি যোগ করলাম, এটা করলাম কেন, আমার কাজটা সুবিধার্থে করার জন্য। ঠিক আছে, এইবারে 9 বা 10-এ একটা উপপাদ্য ছিল আর কি। উপপাদ্যটার স্টেটমেন্টটা কেউ বলতে পারবে? কেউ বলতে পারে উপপাদ্যের স্টেটমেন্টটা? এরকম ছবিটা ছিল। আচ্ছা, যাই হোক, আমি বলে দিচ্ছি। এইরকম ছবি হলে, ঠিক আছে, এই যে কোণটা, এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে তো, এটাকে বলা হয় কেন্দ্রস্থ কোণ। আর এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে এই যে কেন্দ্রস্থ কোণটা বৃত্তস্থ কোণের ডবল। এইখানে দেখো হাঁটা একটু চাওড়া মনে হচ্ছে তো, এই জায়গাটা, এই জায়গা থেকে এই জায়গার হাঁটা একটু চাওড়া তো, হ্যাঁ কি না বলো? তার মানে এটাই জানবে, যদি এইখানে 30 হয়, এইখানে 60, এইখানে 90 হলে এখানে 180। ঠিক আছে, তাহলে এই যে এইখানে এটা তোমার 50 বলা আছে, তাহলে এইটা কত হবে বলো? 100, একদম সঠিক, 100। তাহলে তোমার যদি এই উপপাদ্যের কনসেপ্ট না থাকে, তাহলে তুমি বলবে এটা কি করে 100 হলো। এটা দেখবে 10-এর দেওয়া আছে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। আমি তো তোমাদের প্রত্যেককেই বলবো, যাদের অঙ্কের একটু কনসেপ্ট ক্লিয়ার নেই, 6 থেকে 10 অঙ্কের বই ওয়েবসাইটে ডাউনলোড করে নাও। কোনো একটা মেদিনীপুরের দোকানে যাও যেখানে সস্তায় প্রিন্ট করা যায়, প্রিন্ট করে একটা বাঁধিয়ে নিয়ে চলে এসো। পুরো 6টা ক্লাসের বই নিজের কাছে রাখো। এই জিনিসটা একটু দেখে নিলে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এটা তোমাকে যদি আমি বলি যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দিক, তোমার মাথায় কাজ করবে যে এরকম আরো কত কনসেপ্ট আছে, কিন্তু দেখবে ওই উপপাদ্যের কনসেপ্ট গুলো কাজে লাগে। তাহলে একটা জ্যামিতির অঙ্কে প্রথম কি লাগে? প্রথম হচ্ছে আমাকে ছবিটা ঠিকঠাক আনতে জানতে হবে, পিকচারটা ঠিকঠাক হতে হবে, নামকরণ করতে হবে, কি দরকার সেটা করতে হবে, তারপরে প্রয়োগে যাব। ঠিক আছে, তার মানে আমি এইখানে আমি দুটো, একটা ত্রিভুজ দেখতে পাচ্ছি। একটা এই যে বড় ত্রিভুজটা, যেটা হচ্ছে তোমার এ, একটু যারা নবাগত বুঝতে অসুবিধা হবে, থিওরি ওয়াইজ যখন করবো সব বুঝতে পেরে যাবে। ও বি সি, এটা ছোটটা। ঠিক আছে, আচ্ছা এইবার আমাকে বলো, এই যে এই ওবিসি এর ও আর ওবি আর ওসি, এটা সমান হবে না সমান হবে না, বলো? কেন সমান হবে বলো তো? হ্যাঁ, একদম, কনসেপ্টটা একদম ঠিক বলেছো। কেন সমান হবে?
ঠিক বলেছো। কেন না কি আমি আরবার বুঝে, যারা বুঝতে পারেন তারা বলে যাচ্ছে, আমি শুধু বৃত্তটা আঁকবো, তাহলে বৃত্তটা, এইটা কি বৃত্তের একটা ব্যাসার্ধ তো, তাহলে এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ, এইটা একটা ব্যাসার্ধ। আমি তো ঠিক আঁকতে পারিনি। তাহলে একটা বৃত্তের কি ব্যাসার্ধের মান সমান হয় না আলাদা আলাদা হয়? সমান হয়। তাহলে এখানে ওবি আর ওসি হচ্ছে সমান। এই উপরের রিলেশনটা শিখ। বোঝা গেছে সবার? কিন্তু আমি তো নিজেই তো অঙ্কটা বুঝতে পারছি না, তোমরা অনেকে বুঝে যাচ্ছ বলছো যে। সবাই বুঝতে পারছো? ঘুরিয়ে ঘুরিয়ে প্রশ্ন জিজ্ঞেস করো। থাক, আজকে আর জিজ্ঞেস করবো না এখন। আচ্ছা, তাহলে দেখো, তাহলে প্রথম কি কি কনসেপ্ট লাগলো? এই থিওরিমটা কাজে লাগলো। প্রথমে এই 1 নম্বর এই থিওরিমটা, 2 নম্বরে বাহুটা। এইবার আরেকটা কনসেপ্ট কাজে লাগবে। কি কাজে লাগবে? কোন ত্রিভুজের দুটা বাহু সমান হলে দুটা কোণ সমান হয়, তোমরা এটা জানো কিনা বলো? যদি না জানা থাকে তাহলে লিখে নাও, যে কোন ত্রিভুজের দুটা বাহু সমান হলে দুটা কোণ সমান হবে। এবারে তোমাদেরকে একটা জিনিস দিয়ে বুঝাচ্ছি। তাহলে ধরো এইটা 5 সেমি, এইটা 5 সেমি, তাহলে কোন দুটা কোণ সমান হবে বলো? এটা এ, এটা বি, এটা অন্য একটা কনসেপ্ট। তাহলে কোন দুটা বাহু সমান হবে বলো? এই দুটা বাহু সমান, এ বি আর এসি। তাহলে কোন কোণগুলো সমান হবে? এ বি সি আর এসি। আচ্ছা, গাণিতিক পরিভাষায় আমরা কি বলতে পারি? প্রদত্ত বাহুর বিপরীত কোণদ্বয় সমান হবে। হ্যাঁ, এই বাহুর বিপরীত কোণ এইটা, এই বাহুর বিপরীত কোণ এইটা, তাহলে এই দুটা হচ্ছে সমান। তাহলে আমাদের এই যে অঙ্কটা, এই বাহুটা আর এই বাহুটা সমান ছিল তো। ছবিটা অত্যন্ত নোংরা হয়ে গেছে। কনসেপ্ট বোঝাতে যে দাও, এটা অনেকে বুঝতে পারছো না, তোমাদের রেসপন্স ঠিকঠাক না। যাদের রেসপন্স ঠিকঠাক নয়, যা বলছি সে অনুপাতে কাজ করবে, অঙ্ক ঠিক শিখিয়ে দেবো। কিন্তু যদি নিজে নিজে কাজ করো তাহলে আমার কিছু করার নেই। সব বুঝতে পারবে, চিন্তার কিছু নেই, মন খারাপ কোনোভাবেই করতে যাবে না। পারবো না কথাটা তো একদমই বলবে না। এ বি আর সি, মাঝখানে এটা দিলাম, দিয়ে পরিবৃত্তটা আঁকছি। উম,
এটা 50, এটা 100 হয়ে গেছে। তাহলে এই দুটা বাহু সমান। তাহলে কোন কোনগুলা সমান হবে বলো? বলো। হ্যাঁ, ও বিসি আর ও সি। তাহলে এগুলো আমি এক্স ধরে নিলাম, এক্স আর এক্স। তাহলে এর মান এক্স, এটা 100 ডিগ্রি, আর এটা এক্স। এইবার আমার আরেকটা কনসেপ্ট লাগবে। একটা ত্রিভুজের তিনটা কোণের মান কত হয়? তিনটা কোণের মানের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। আর একটা চতুর্ভুজের চারটা কোণের মান 360। তাহলে এইখানে এক্স প্লাস 100 ডিগ্রি প্লাস এক্স সমান কত? 180 ডিগ্রি। তাহলে বা 2x প্লাস 100 ডিগ্রি 180 ডিগ্রি। আচ্ছা, 2x ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস 100 ডিগ্রি। তাহলে 2x সমান হচ্ছে 80 ডিগ্রি, আর x সমান হচ্ছে 80/2, মানে 40 ডিগ্রি। তাহলে এই কোণটা 40 ডিগ্রি, আর এইটাও 40 ডিগ্রি। তাহলে ওবিসির মান হচ্ছে কত? এই যে ওবিসি এটা চেয়েছিল, ওবিসির মানটা হচ্ছে 40 ডিগ্রি। বোঝা গেল সবার? এই এইটা। হুম। আর যারা বুঝতে পারলে না, তোমরা রেকর্ডেড দেখে দেখে ধীরে সুস্থে কনসেপ্ট গুলা লিখে রাখবে। ঠিক আছে? চারটা কনসেপ্ট লাগলো একটা জ্যামিতিতে। ঠিক আছে? এটা বলো, কোন মোগল সম্রাট দিন ইলাহি প্রচলন করেন? বলো। হ্যাঁ, আকবর। আর এখানে বেশি নিয়ে যাব না এখন, এখানে ম্যাথটা হোক। বলো এটা কত হবে? কে প্রথম বলতে পারছো দেখি? এইচ। বাকিরা? সবাই করতে পেরেছো? কে পারোনি বলো? আচ্ছা, আর তাহলে একজন বাদে সবাই পেরেছে নাকি? আচ্ছা, কে করেছে বললে? পুষ্পলতা একটা বললে তো না, আর কে করেছে পুষ্পলতা বাদে? আচ্ছা, কৃষ্ণা বলো, কিভাবে করেছে বলো? হুম, তাহলে এট ফার্স্ট এই ধরনের অঙ্ক করার সময় পজিশন গুলা লিখে নিতে হবে। এর পজিশন কত? 1। আই এর পজিশন 9, পি এর পজিশন 16, ভি এর পজিশন 22, আই এর পজিশন 1, কিন্তু আমি এখানে 27 ধরবো, আর E5, কিন্তু এটা ধরবো 31। তাই তো? তাহলে দেখো এইখানের গ্যাপটা কত হচ্ছে? 7। এইখানের গ্যাপটা
এইখানে 8 হবে, সরি। তোমরা করবে। হ্যাঁ, এইখানে গ্যাপটা 7, তারপরের গ্যাপটা 6, তারপরের গ্যাপটা, তারপরের গ্যাপটা 4, তাহলে তারপরের গ্যাপটা কত হবে? 3, তাহলে 5 আর 3 যোগ করলে 8, 8 কার পজিশন? এইচ। কিরণদা বোঝা গেল? আচ্ছা, এইবারে আমি তোমাদেরকে একটা জিনিস একটু দেখাচ্ছি সবাইকে, হ্যাঁ? আবার যাব হোয়াটসঅ্যাপে, আবার তখন এনে দেখাতে মুশকিল হবে। আচ্ছা, আমি ক্লাসের শেষে ফরওয়ার্ড করে দেবো কিছু জিনিস, তোমরা প্রত্যেকদিন লিখবে আর কি, ম্যাথ আর রিজনিং এর নামতা লিখবে আর এই পজিশন গুলা, ঠিক আছে? তাহলে এই ধরনের অঙ্ক তোমার কোনো মনে হবে না। এ থেকে জেড পর্যন্ত পজিশন গুলো মনে রাখবে। এটা করো। কে? মহিম? তাহলে তো আজকে মহিমের কাছ থেকেই বুঝবো অঙ্কটা। মহিম অ্যান্সার বলেছে মানে মহিমের কাছে আমি বুঝবো, কিছু করার নেই আজকে। সুভাষও বলে দিল অপশন ডি। বাকিরা আর কিছু? হ্যাঁ, কি বলছো শোনা যাচ্ছে না, ভালো করে বল। অপশন ডি, অনিমা হয়ে গেল। আর পুষ্পলতা, অপূর্ব, কোনো রেসপন্স নাই যে? শান্তনু, ত্রিনাথ? অপূর্ব করেছো? আচ্ছা, অপূর্ব কোন ক্লাসে পড়ো তুমি এখন? গ্রাজুয়েশন হয়েছে, তোমার কোন সাবজেক্ট ছিল গ্রাজুয়েশনে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ত্রিনাথ, শান্তনু কোনো খবর নাই যে, স্পিকারও অন করছো না। এটা বেশি ভাবলেই মুশকিল। ত্রিনাথ? তাহলে প্রথমে আমি আগে লিখি, পোর্টার, PORTER। এটাকে সাংকেতিক ভাষায় লেখা আছে MBNZQN। মহিম বলো কি করেছো? হ্যাঁ, এটা কি দেখে দেখে করলে, কি দেখে দেখে করলে সেটাই বলো। হ্যাঁ, হ্যাঁ। কার প্রতিটার কার মান, কার মান? বলো বলো, পারবে বলো। হ্যাঁ, যেটা দেওয়া আছে মানে কি, পুরোটার মান না ভাগে ভাগে বলো, খুলে বলো। হ্যাঁ,
পি এর মান এম। হ্যাঁ, তারপরে হুম, 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 এন। তাহলে রিপোর্ট, তাহলে আর এর মানে, আর এর মানে যেহেতু এখানে এন আছে, এ এর মান বল, আর ইউ এর মান কিউ, তারপরে হ্যাঁ পি এর মান এম, তারপরে হ্যাঁ ওটার বি, আর আর এর মান আর এন। হুম, আর ওয়ান জেড, আর টি এর মান হচ্ছে তোমার, এই আর এর মান এন তো, হ্যাঁ হ্যাঁ, আর এর মান এন, টি এর মান N। এখন সবাই বুঝতে পারলে কি হলো? কিরণদা বুঝতে পারছো? এইবারে কিছু কিছু অঙ্কে কি থাকে জানো তো, +1 বা +2, +1 -1 এরকম থাকে। কিন্তু এইখানে তুমি যখন তুমি প্রথমে করতে যাবে এই ধরনের অঙ্কে, এটার একদম লাস্ট পেজটা করে নিয়েছে। কিন্তু আমি সবাইকে যেটা বলবো, ধরো পোর্টার লিখলে, PORTER, এই ধরনের কোডিং ডিকোডিং দেখা মানে অ্যাট ফার্স্ট যে পজিশন গুলা লেখা, P16, অক্সিজেন 15, R18, T20, E5, R18। এবারে লিখো MBNZQN, তাহলে M13, B2, N14, Z26, Q17, আর N14। তাহলে দেখো 16 থেকে হচ্ছে 13, আবার 15 থেকে 2, 18 থেকে 14, 20 থেকে 26, আবার 5 থেকে 17, আর এখানে আবার 18 থেকে 14। তাহলে এইখানে হচ্ছে -3, এখানে আবার +12। তাহলে পার্টিকুলারলি কোনো সিকোয়েন্স নেই, তখন দেখবে যে অক্ষর টু অক্ষর কম্পারেট করা আছে। ঠিক আছে? অনেকে কি হয়, এইটাতে ভাবতে ভাবতে না, এই নর্মাল ভাবনাটা কেউ আসতেই পারে না। সবাই ভাবে যে কি রিলেশন আছে, কত যোগ হচ্ছে, কত বিয়োগ হচ্ছে। কিন্তু এখানে নর্মাল যে লেটার টু লেটার কম্পারিজন করা আছে, ওই ভাবনাটা সবাই ভাবে না আর কি। আচ্ছা, একটা এরকম ইজি ইজি রিজনিং দিচ্ছি দেখো, তাহলে এক্ষেত্রে ডিএডটা, হ্যাঁ কি দিচ্ছি, ডিএডটা সঠিক উত্তর। আচ্ছা, রিজনিংটা সবার বুঝতে পারা উচিত, সবাই বুঝতে পেরেছো তো? অপূর্ব, আচ্ছা শান্তনু, ত্রিনাথ, কিরণদা, আচ্ছা পুষ্প বুঝতে পেরেছো? আর বাদ বাকি সবাই তো রেসপন্স করেছো, ওই জন্য আর জিজ্ঞেস করছি না, ঠিক আছে? এইটা সবাই বলো, মন দিয়ে দেখো। 1:5, 2:10, দেখি কে তাড়াতাড়ি বলতে পারছে। 3:15, 4:20, 5 কত বলো? 25। 25 তো? ভুল। তুমি এখানে লিখেছো কত, 1:5, তাহলে 5 কত হবে? হ্যাঁ, 1। তাহলে তোমাকে কে বলেছে এখানে 5 গুণ করতে হবে? কোথাও বলা আছে? অত জটিল ভাবলে হবে না। মাঝে মাঝে ওই জন্য একটা উদাহরণ দিলাম আর কি। এটা করো সবাই। আচ্ছা আমাকে বলো, এই ধরনের অঙ্ক 5 থেকে 10 এর মধ্যে কোন ক্লাসে আছে বল? ক্লাস 10-এ। চ্যাপ্টারটার নাম কি? অংশীদারি কারবার। করো।
বাবা রে, মহিম অ্যান্সার করে পাঠাও শুধু? হ্যাঁ, কিভাবে করলে সেটা পাঠাও। তোমরা তো একদম বারুদ হয়ে গেছো। যা এবারে তোমরা আমাকে মানে এ করে টপকে চলে যাবে যা দেখা যাচ্ছে। মহিম, যেভাবে তোমরা অঙ্ক চালাচ্ছ এবারে মুশকিল করে দেবে মনে হচ্ছে। অপূর্ব, ভালো করে ছবি তুলো। ঠিক আছে, অপূর্ব একটা প্রসেসে করেছে, বাকিরা? অপূর্ব আট আট উপরে উপরে কেটে দিয়েছো নাকি? অপূর্ব কাটাকাটি সরার সময় কিভাবে করেছো? হুম হুম, ঠিক আছে ঠিক আছে। যারা পেরে গেছো তারা অন্য কিছু করতে পারো, এই সময় পরের অঙ্কগুলো ট্রাই করতে পারো। দেখো, অংশীদারি কারবারের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, প্রথম ওরা ইনভেস্ট করে, যেটাকে বলা হয় মূলধন। মূলধন ওরা হয়তো কেউ 5 টাকা, 6 টাকা, 7 টাকা, 8 টাকা, এই অনুপাতে ওদের বের করতে হয়। ঠিক আছে, এইবারে কোনো যখন নর্মাল কিছু বলা না থাকে, বলা থাকে যে বছরের শেষে একটা লভ্যাংশ হয়। মানে আমি একটা জিনিস বলছি, ধরো প্রত্যেকে ধরো 1 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 4 জন 1 টাকা দিয়ে করেছে। ভাই বুঝতে পেরেছো? 4 জন 1 টাকা দিয়ে করেছে, একদম 4 জন দিয়েই করছি, তাহলে কনসেপ্টটা এমন ক্লিয়ার হয়ে যাবে আর জীবনে ভুল হবে না। ABCD 1 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে, 1 টাকা করে। তাহলে অনুপাত বের করলাম, কত হচ্ছে? 1:1, 1:1, 1:1। ঠিক আছে, এত দূর অব্দি ক্লিয়ার? যারা পারোনি, ক্লিয়ার তো? এবারে বেসিক হিসাব কাজে লাগাও, বেসিক অঙ্ক জানার দরকার নেই। এমনি ধরো 4 বন্ধু মিলে তোমরা 1 টাকা দিয়ে কোনো মেলাতে হয়তো সাইকেল স্ট্যান্ড করেছিল, 1 টাকার দড়ি, 1 টাকার বাঁশের খুঁটি নিয়ে এলে, হ্যাঁ, 1 টাকার সাইনবোর্ড মোটামুটি তোমরা করলে। এবারে ধরো মেলার শেষে তোমাদের 20 টাকা ইনকাম হয়েছে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে বলো? প্রত্যেকে 5 টাকা করে। তাহলে প্রত্যেকে খাওয়ায় 5 টাকা করে। তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে 4 জন 1 টাকা করে ইনভেস্ট করেছে, 20 টাকা লাভ হয়েছে, প্রত্যেকে সমান করে। আচ্ছা, এই লভ্যাংশটাকে যদি আমি কাটাকাটি করি, এই যে এটাকে যদি আমি অনুপাতে দাঁড় করাই, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5:1:1:1:1 হচ্ছে। এই যে 5 টাকা করে যেটা পাচ্ছে, এটাকে যদি আমি অনুপাত বের করি, তাহলে 1:1:1:1 হচ্ছে। তাহলে সমগ্র অংশীদারি কারবারের ক্ষেত্রেই মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত সমান হবে। আমরা বলতে পারি কিনা সেটা বল। এবারে ধরো ওই একই টাকা ইনভেস্ট করলে তোমরা, পরের বছর দেখা গেল 100 টাকা লাভ হয়েছে, তাহলে প্রত্যেকে কত টাকা করে পাবে বলো? 25 টাকা করে। তাহলে 25, 25, 25 অনুপাত বের করো, তাহলে কত হচ্ছে? 1:1:1 হচ্ছে। হচ্ছে কিনা বলো? হচ্ছে। এইবারে আমি তোমাদেরকে দেখাচ্ছি
দেখো তোমাদের মধ্যে এই কনসেপ্টটা আছে, মানে এইভাবে ভাগ হবে। এবার অঙ্কের ভাষায় জিনিসটা কিভাবে তৈরি করা হচ্ছে দেখো, আমি আর একটা স্লাইড নেব, ঠিক আছে? আগে অঙ্ক বোঝো, হ্যাঁ, ভালোবাসো, শর্টকাট এমনিতে হবে, কিন্তু ব্যাপারটা না বুঝে করতে গেলেই কিন্তু সমস্যা। আচ্ছা, যাদের হয়ে গেছে তোমরা পরের অঙ্কগুলো করতে থাকো। অপূর্ব পুষ্পলতা, যদি শোনার মনে হয় করবে, আর যদি মনে হচ্ছে যে না স্যার আমার এটা না শুনলেও চলবে, তুমি পরে করতে পারো, চুপচাপ থেকো না। এবারে তোমাদের এই বড় অঙ্ক করতে দেখলে অনেকে কি বলবো বলো তো, যে এইটা এখন কোথায় কাজে লাগবে এইসব অঙ্ক পরীক্ষার হবে। কিন্তু না, প্রথমে বড় ওইতে করো, তারপরে তোমাদেরকে শর্টে শিখবে। প্রথম বলেছি এবিসি এর দেওয়া অনুপাতটা 1:1:1:1, ঠিক আছে? তা লাভ কত হয়েছিল? 100 টাকা। তাহলে এ এর যে আনুপাতিক ভাগ হারটা কিভাবে বের করা হয়? এ এর অনুপাতটা কত? এক তো, এক, আর এ বি সি ডি প্রত্যেকের অনুপাত যোগ করব, 1+1+1+1, মানে হচ্ছে 1/4। বুঝা গেল? 1/4 কি করে হচ্ছে বুঝা গেল এটা? কিরণ দা, ঠিক আছে। বি এর ক্ষেত্রে সেম হবে 1/4, সি এর ক্ষেত্রে 1/4, ডি এর ক্ষেত্রে 1/4। বুঝা গেছে? এবারে মোট লভ্যাংশ কত? 100। মোট লভ্যাংশ 100, তাহলে হচ্ছে এর লভ্যাংশ, এর লভ্যাংশ, তাহলে এর আনুপাতিক ভাগ আর কত ছিল? 1/4, 1/4 গুণিত 100, তাহলে 4×25=100, তাহলে 25 টাকা হচ্ছে, হয়েছে। আচ্ছা, বি, বি এর লভ্যাংশ কত হবে বলো, বি এর আনুপাতিক ভাগ আর কত? হুম, 1/4 গুণিত 100, সেম ক্যালকুলেশন, 25। তাহলে সি এর ক্ষেত্রে আমরা 25 দেখতে পাবো, ডি এর ক্ষেত্রে। তাহলে কি করে 25 হচ্ছে বোঝা গেল? ব্যাস। তাহলে এইখানে দেখো, মাস টাস কিছু বলার নেই, মানে কি বছরের শেষে লভ্যাংশ হচ্ছে, বা যা হচ্ছে টাইমটার ক্ষেত্রে সবারই কি। তাহলে সাইকেল স্ট্যান্ড দিলে 5 দিন সবার টাকা খেটেছে, যা হয়েছে একই। পার্থক্যটা তখনই হবে যখন কারো টাকাটা 5 দিন খেটেছে, কারোটা 3 দিন খেটেছে, তখন সেটা গুণ করবে, বের করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে নর্মাল হিসাব, যখন প্রত্যেকের টাকাটা সমান সময় ইনভেস্ট হয়েছে। ঠিক আছে। হ্যাঁ, এবার আমরা এই মেন অঙ্কটাই যাবো আর কি। তাহলে পড়ো, কেউ কেউ একজন অঙ্কটা পড়ো।
পড়ো, কেউ যেন অঙ্কটা পড়ো। দেখো, হ্যাঁ, অংশীদার। তাহলে ও দাঁড়াও লিখে নি, অজয় আর অনিল। হ্যাঁ, বলো তারপরে। পড়ো পড়ো পড়ো, 8,000 টাকা। তাহলে অজয় 8,000 টাকা 8 মাস, এখানে সময়টা গুণ হয়, ঠিক আছে। আর অনিল, অনিল কি করেছে? তাহলে টাকাটা জানা নাই, তাহলে ওটা হচ্ছে X টাকা, গুণিত হচ্ছে 4 মাস। হয়েছে? এবারে বলো তারপরে কি আছে, বলো। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। তাহলে লাভের ক্ষেত্রে, তাহলে অজয় আর অনিল, তাহলে অনিল বাড়ছে 20%। আচ্ছা, দুজনেই ব্যবসা শুরু করেছে, তাহলে একজন যদি 20 পায়, আরেকজন কত পাবে? 80। তাহলে এটা হচ্ছে ওদের লভ্যাংশ, ওইটা ভুলে যাও, এই দিকটা দেখো। তাহলে অজয় আর অনিলের লাভের অনুপাত, অজয় আর অনিলের লাভের অনুপাত, লাভের অনুপাত শর্টে করে দেবো, চিন্তা না, এটা ব্রড লেভেলে বুঝাচ্ছি। তাহলে 80% অনুপাত 20%, ঠিক লিখলাম না ভুল লিখলাম, বলো। তাহলে এইটাকে আমি 4:1 বলতে পারি। পার্সেন্টেজ পার্সেন্টেজ কেটে গেল, 20 4 80, 20 কে 20 বলতে পারি 4:1। ব্যাস। আর কি কাটাকাটি করতে পারবো এইদিকে? করতে পারবো না। আচ্ছা, এইদিকে এইটাকে কি বলা হয়? এটাকে মূলধন। তাহলে অজয় আর অনিলের মূলধনের অনুপাত, তাহলে মূলধনের অনুপাত কি? 80,000, হ্যাঁ, হ্যাঁ, 8,000:X নয়, 8,000 গুণিত 8 অনুপাত X×4। এইটা একটা পদ, এইটা একটা পদ, ঠিক আছে। তাহলে এবারে বলো কাটাকাটি কিভাবে করা যায়, বলো বোথ সাইড। তাহলে 4 × 4 4×2 = 8, তাহলে এই দিকটা তোমার হচ্ছে 16,000, আর এই দিক অনুপাত হচ্ছে এক্স। আর কি কাটাকাটি করা যাবে? এবারে তাহলে কি অংশীদারি কারবারের সূত্র অনুযায়ী আমরা কি জানি? মূলধনের অনুপাত আর লভ্যাংশের অনুপাত কি হয়? ভেরি গুড, সমান হয়। তাহলে শর্তানুসারে, শর্তানুসারে 16,000 অনুপাত এক্স ইকুয়াল টু 4:1। এটা এটা কেন হলো সবাই বুঝতে পারলে? বুঝতে পেরেছো? হুম, হুম। হ্যাঁ, হ্যাঁ, মানে ও লাভের অনুপাতটা, ঠিক আছে, লাভের অনুপাতটা তাহলে এখানে সমান হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এইবারে আরেকটা কনসেপ্ট আছে, আর যে এ অনুপাত বি হলে ওটাকে আমরা A/B লিখতে পারি, এভাবে লেখা যায়, ঠিক আছে। তাহলে সেইটা আমরা এখানে কাজে লাগাবো। 16,000
বাই এক্স, 4/1। বোঝা গেল? ক্লিয়ার? এইবারে তুমি কোনাকুনি গুণ করো, 4x গুণিত 16,000 হয়েছে। কোনাকুনি গুণ করেছি, কারো কোনো ডাউট? না। তাহলে x সমান হচ্ছে 16,000/4, 4,000 হলো। তাহলে অনিল এত টাকা 4 মাসের জন্য ইনভেস্ট করেছিল। হলো? কারো কোনো অসুবিধা? এবারে পরীক্ষায় তো অত বড় গল্প লিখবো বললে হবে না। তাহলে পরীক্ষায় তোমাকে চট করে মাইন্ড ক্যালকুলেশনটা কেমন করতে হবে দেখো। একটু জাস্ট ধরো, দেখাচ্ছি। পরীক্ষার রুমে কেমন করবে? অত অজয় অনিল লেখা যাবে না। এখানে তুমি উপরে লিখবে 8,000 গুণিত 8, নিচে লিখবে এক্স গুণিত 4, এদিকে লিখে দিবে 80% বাই 20%, মানে তোমার হচ্ছে 4:1। হয়েছে? বা তাহলে কত হচ্ছে 8,000 গুণিত 8, আর এখানে এক্স গুণিত 4, এখানে 4:1। ঠিক আছে? এইখানে তুমি কাটাকাটি করলে, আচ্ছা উপরে কাটাকাটি হয়তো অনেকের, উপরে উপরে কাটাকাটি করা যায়। তাহলে 4 দুগুণে 8, 8 হলো। আবার এখানে 2 দুগুণে 4, আবার এখানে 8,000-কে 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 4,000, কোনাকুনি গুণ করলে x সমান হচ্ছে 4,000। বোঝা গেল না? বোঝা গেল না? ব্যাস। তাহলে পরীক্ষায় করবো এটা, আর শেখার জন্য সেইটা। ঠিক আছে? পরীক্ষায় বা লেখার দরকার নেই, সমান যত সুন্দর করে দিতে হবে তার কোনো মানে নেই। ঠিক আছে? পরীক্ষায় ধরো যখন আমি লিখলে 800 গুণিত 8, এক্স গুণিত 4, এটা মনে মনে হিসাব করে 4:1 এখানে লিখে দিল। ঠিক আছে? দিয়ে এখানে 4 দুগুণে 8 করে দিলে, 2 দুগুণে 4 করে দিলে, এখানে উপরে উপরে কেটে দিলে, দিয়ে 4,000 বেরোবে। আর এখানে সমান দিয়ে লেখার দরকার। এইভাবে সুন্দর করে বলবো। আর আরেকটা জিনিস মনে পড়ে গেল, ওহেমারে তোমরা যারা ফিল আপ করছো, এই যে ধরো এইভাবে ফিল আপ করলে, ফিল আপ করতে করতে দেখা যাচ্ছে তোমাদের এই যে এরকম এরকম ফাঁকা থেকে যাচ্ছে, কিন্তু না, ওই মারে ধরো গোলটা এরকম থাকে তো, তোমরা আগে এই গোলটা বরাবর আগে রাউন্ডটা করলে, গোলটা বরাবর রাউন্ডটা করে নিয়ে তারপরে ভিতরটা তোমরা দেওয়া শুরু করে দিলে। একদম ভর্তি করতে হবে ভালোভাবে, ভালোভাবে ভর্তি করতে হবে, যেন কোনো রূপ সাদা অংশ যেন না দেখা যায়। কোনো রূপ সাদা, প্রয়োজনে ডট নাও, ওএমআর ব্ল্যাঙ্ক করা একটা কালো পেন পাওয়া যায়, ওটা নাও, কিন্তু ডাব্লিউপি তে তো ইউজ করতে দেবে না। এইটা হচ্ছে, এই ফাঁকা রাখবে না। ঠিক আছে? ব্যাস, চলো পরের অঙ্কে যাওয়া যাক। 20 পর্যন্ত যাবো, আজকে আর বেশি যাবো না। এবার এইটা বলো। এটা করো, কে করতে পারবে করো। টেনশন হচ্ছে, রেকর্ডিংটা হচ্ছে তো।
কে বললো 500 বড়? ছবি পাঠাও, ছবি তুলে পাঠাও কেমন করেছো। আচ্ছা ঠিক আছে, যেগুলা বোঝানো হলো ওগুলা বুঝতে পারছো তো? ব- হুম, এটাও বুঝিয়ে দেবো, চাপ নেই। কিন্তু খাতায় স্টোরেজ, স্টোরেজ সবাই ঠিকঠাক ভাবে করবে, স্টোরেজ ঠিকঠাক না হলে কিন্তু মুশকিল। আচ্ছা, যারা করছে ওরা করুক, যারা করছো না তাদেরকে বলছি আমি। এটা কোন চ্যাপ্টার অঙ্ক বলো? কে বলতে পারে এটা কোন চ্যাপ্টার অঙ্ক? একদম সঠিক। এবার বলো যে এটা আমাদের স্কুল লেভেলে কোন ক্লাসে আছে? 10-এ আছে। গোলকের কয়টা সূত্র থাকে সচরাবল? গোলকের দুটা সূত্র থাকে। একটা হচ্ছে 4 পাই স্কোয়ার, আর হচ্ছে 4/3 পাই আর কি। এই দুটা সূত্র হচ্ছে গোলক। আচ্ছা, এই এই ধর একটা গোলক, ছবিটা ঠিকঠাক আঁকতে পারলাম না। আচ্ছা, আয়তন কোন জিনিসটাকে বলবো আর ক্ষেত্রফল কোন জিনিসটাকে বলবো সেটা আমাকে একটু বলো দেখি। বলো। একটু মানে ঘরের বাংলায় বলো, ঘরের বাংলায়। ঘরের বাংলায় বলো। হ্যাঁ, হ্যাঁ, সেটা ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি আয়তনটা আর ক্ষেত্রফলটা জানতে চাই। ফুট টেনিস বল দেখেছো? ফুট টেনিস বলে কি থাকে, ভিতরে বাতাস থাকে, মাঝে মাঝে দেখবে বলটা ফেটে যায়। ওই বলটা ফেটে গেলে ওটা কেটে কেটে তুমি যদি জয়েন করো, তাহলে ওটাকে দেখবে একটা এরকম একটা ছোট্ট এরকম কার্পেটের মতো করা যাবে তো, করা যাবে। ওইটাই হচ্ছে ক্ষেত্রফল, ওইটাই হচ্ছে 4 পাই স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার আয়তন। ঘরে মা দেখবে যখন আটা রুটি করে যে একটা গোল গোল পাকায় না, দেখেছো? ওই যতটা আটা লাগে ওইটা হচ্ছে তার আয়তন। আর গুলাবে? ফুট টেনিসের ক্ষেত্রে ক্ষেত্রফলটা সহজে বুঝতে পারবো, আর আটা রুটি করতে যে গোল গোল গোলকটা বানায় ওইখান থেকে আয়তনটা। তাহলে এইখানে আমরা লোহার গোলক বলার থেকে
আমি এখানে ধরে নিচ্ছি মা ধরো বাড়িতে প্রথমে ডিসাইড করলো যে আটা রুটি বানাবে, 8 সেমি করে মানে ওই গোলটার ব্যাসার্ধ রাখছে। তারপরে ডিসাইড হলো যে না, আটা রুটি হবে না, লুচি হবে, বৃষ্টি পড়ছে। তাহলে লুচি হলে তো গোলগুলো ছোট করতে হবে, তাহলে ব্যাসার্ধ হচ্ছে 1 সেমি। বুঝা গেল? তাহলে রুটি হলে 8 সেমি আর লুচি হলে 1 সেমি। ঠিক আছে, একটা প্রাইমারি নলেজ হলো তো। আচ্ছা, এবার তাহলে আয়তনের কোনো রকম ফের হবে না, আর দোকানকে নতুন করে আটা আনতেও যাওয়া যাবে না। তাহলে আটা এতগুলা হচ্ছিল, তাহলে রুটি কত, লুচি কতগুলা হবে, সরি, তাহলে 8 সেমি। তাহলে আরটা হচ্ছে 8 সেমি প্রথম ক্ষেত্রে। তাহলে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। তাহলে 4/3 পাই গুণিত হচ্ছে 8/3। ক্লিয়ার? বুঝা গেছে? তাহলে এই এতটা আটা লাগবে। তাহলে 1 সেমি ব্যাসার্ধের আমাকে লুচি কতগুলা তৈরি করতে পারবো? তাহলে এবারে ধরো ব্যাসার্ধটা যখন 1 সেমি হচ্ছে, তাহলে তখন আয়তনটা কত হচ্ছে? 4/3 পাই আর কিউ মানে হচ্ছে 1 কিউ। তাহলে এটা একটা আয়তন। এইটা হচ্ছে বড় 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 রুটি, বড়টার আয়তন। আর এগুলো হচ্ছে প্রতিটা ছোটর আয়তন। এই দুটা জিনিস বোঝা গেল কিনা দেখো। 8 সেমি হলো এই আয়তনটা, আর 1 সেমি হলো এই আয়তনটা। বোঝা গেছে তো দূর? আচ্ছা, দাঁড়াও, আর একটা ইয়ে নিই। তাহলে বলেছো এরকম ছোট কতগুলা হবে। তাহলে আমি প্রথমে বড়টার আয়তন লিখবো। 4/3, 4/3 পাই 8/3। আমি ধরছি যেহেতু একই মাপ, এক সংখ্যক ছোট ছোট তৈরি করা যাবে। 4/3 পাই 1 কিউব। বোঝা গেল সবার? এইটা হচ্ছে বড় রুটিটা, মানে রুটিটার ক্ষেত্রে। আর বলছে ওই রুটিটাকে ভেঙে করে আমি এক্সট্রা লুচি তৈরি করতে পারি। ঠিক আছে, এতদূর ক্লিয়ার তো? ক্লিয়ার। তাহলে দেখো এইখানটায় 4/3 পাই, এখানে 4/3 পাই কেটে গেল। তাহলে এখানে আটের কিউ কত হলো? 512। এক্স গুণিত এক্স এর কিউ 1। তাহলে এক্স সমান হচ্ছে 512। বোঝা গেল? এইটাই হচ্ছে ব্যাপার, আমি ওই জন্য ধাপে ধাপে বলেছিলাম না, রিপিট করব, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। আচ্ছা, ডিউটি নিয়ে নাকি? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ব্যাপার হচ্ছে আমি আরেকবার তাহলে তোমাকে বলে দিই, একটু দাঁড়াও জাস্ট। এইখানে হচ্ছে দেখো, এই যে 4/3 পাই আর কিউ, মানে সে বড় গোলকটার আয়তন এটা। ঠিক আছে। আচ্ছা, এইবারে আমি বলছি যে আমি কতগুলা ছোট এরকম তৈরি করতে পারবো ওই সমান আটাটা দিয়ে করে। তাহলে আমি এখানে এক্সট্রা লুচি তৈরি করতে পারবো ধরো। আর এখানে হচ্ছে প্রতিটা লুচির আয়তন 4/3 পাই 1 কিউ। কারণ প্রত্যেকটা ছোট গোলকের আয়তন ও এক বলেছে। ক্লিয়ার?
এবারে বোথ সাইড দেখো, 4 এর 3 পাই, 4 এর 3 পাই, কাটাকাটি করে দিলাম। এবারে 8 এর কিউ মানে হচ্ছে 8 কে 3 বার গুণ, 8 8 64, 64 8 512। আর এইখানে তোমার হচ্ছে 1 এর কিউ মানে 1। তাহলে ওই বড়টাকে গুলিয়ে করে আমি এরকম 512টা 1 সেন্টিমিটার ব্যাসার্ধের গোলক তৈরি করতে পারবো। বুঝা গেছে? হুম। আর নাহলে রেকর্ডেড ভিডিওটা একটু দেখে নেবে, আর নাহলে জিজ্ঞেস করে বলে দেবো পরে, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, C++ এটা কি? 19-এরটা বলো। হ্যাঁ, এটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ঠিক। C++ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বলো, 2020 সালে টোকিও অলিম্পিকে জ্যাভলিন স্বর্ণপদক জয়ী নীরজ চোপড়ার বাড়ি কোথায় ছিল? বলো, কোথায় ছিল? হরিয়ানার পানিপথ। আচ্ছা, 2020 সালে তিনি কি পদক পেয়েছিলেন? স্বর্ণ পদক পেয়েছিলেন। আচ্ছা, সেই বছর ভারত টোটাল কতগুলো পদক পেয়েছিল 2020 অলিম্পিকে? মাইক্রোফোন অন করো, কারটা আওয়াজ হচ্ছে প্রচুর। একটা স্বর্ণ। চার দুই এক। 4-2-1। তাহলে হ্যাঁ, একটা কি ছিল? একটা গোল্ড, দুটো সিলভার, 4টা ব্রোঞ্জ। তার মধ্যে নীরজ চোপড়া এটা পেয়েছিল। নীরজ চোপড়া কোন খেলার সঙ্গে যুক্ত? জ্যাভলিন। আচ্ছা, কতটা থ্রো করেছে এগুলো বলতে পারবে? 87.58। আচ্ছা, নীরজ চোপড়ার আগে ব্যক্তিগত বিভাগে আর কে সোনা জিতেছিল বলো তো? অভিনব বিন্দ্রা। অভিনব বিন্দ্রা একবার জিতেছিল। ওই ওই যে পিস্তলের যে অ্যাটেম্প করা হয় ওটাতে। ঠিক আছে। শুটিং। আচ্ছা, ঠিক আছে, 20 পর্যন্তই থাক। একটু টাইমিংস এর ডিস্টারবেন্স হচ্ছে। হুম। ঠিক আছে তাহলে। আর আচ্ছা, এবার যদি কারো কোনো প্রবলেম থাকে বলতে পারো, আমি রেকর্ডিংটা অফ করে দিচ্ছি ক্লাসের, এমনি বাড়িতে কেউ করেছিল হয়তো প্রবলেম আছে, বলতে পারো, এখন কোনো অসুবিধা নেই।